হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি বারান্দায় কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলো তুলতে গিয়ে ভিজে গেলাম। শাড়ি একদম ভিজে শরীরের সাথে লেগে গেছে। ছেলে দৌড়ে এসে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি কাঁপছিলাম ঠান্ডায়। সে তার আলমারি থেকে একটা শুকনো শার্ট বের করে আমার কাঁধে জড়িয়ে দিল। বলল, মা, এটা পরো। আমি বললাম, আমি শাড়ি বদলে নিই, কিন্তু সে আমাকে তার শার্টেই মুড়িয়ে রাখল। তার শার্টে তার কলনের গন্ধ ছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম। বৃষ্টির শব্দের মধ্যে সে আমার কাছে এসে বসল। বলল, মা দেখো, আমার শার্ট তোমাকে কেমন মানিয়েছে। মনে হচ্ছে তুমি আমার স্ত্রী। আমি তাকে থামাতে চাইলাম। কিন্তু সে বলে, চল, আমি চাই এভাবেই সারা জীবন তোমাকে রক্ষা করতে। তুমি আমার স্ত্রী হও, মা। আমি তোমাকে ভালোবাসি। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে ঝরঝর শব্দ করছিল। তার শার্টের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়েছিল। আমি কিছু বলতে পারছিলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দেব। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দেব, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অর্জুন আর প্রিয়া। অর্জুন 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন ছিল আমাদের বিয়ের 18 বছর পূর্তির দিন। রাজীব অফিস থেকে ফিরে এসে বলল, মালিনী, আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আগামী সপ্তাহে আমরা সবাই মিলে রাজস্থানের জয়পুরে যাব। শুনে খুব খুশি হলাম। এতদিন পর পুরো পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু যাত্রার দিন সকালে অর্জুন হঠাৎ জ্বরে পড়ে গেল। ডাক্তার দেখিয়ে বললেন ভাইরাল ফিভার, কমপক্ষে 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। আমি বললাম, তাহলে আমি থেকে যাই অর্জুনের দেখাশোনা করার জন্য। কিন্তু রাজীব বলল, না, তুমি প্রিয়াকে নিয়ে যাও। আমি অর্জুনের সাথে থাকব। তোমরা মেয়ে কিছুদিন একসাথে কাটাও। এভাবে আমি আর প্রিয়া দুজনে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। বিমানে বসে প্রিয়া বলল, মা, তুমি জানো, আমি কতদিন ধরে তোমার সাথে একা কোথাও যেতে চাইছিলাম। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। জয়পুরের হোটেলে পৌঁছে আমরা আমাদের রুমে গেলাম। প্রিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, তুমি এদিকে আসো তো। ওই দেখো, ওই যে লোকটা আমাদের দিকে দূরবীন দিয়ে তাকিয়ে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি সত্যিই বিপরীত ভবনের ছাদে একজন লোক দূরবীন দিয়ে আমাদের রুমের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম। প্রিয়া ভয় পেয়ে আমার কাছে চলে এলো। মা, লোকটা কে হতে পারে? আমাদের কি করতে চায়? প্রিয়া কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো কোনো পর্যটক, কিংবা কোনো ভুল বোঝাবুঝি। চলো আমরা নিচে রিসেপশনে গিয়ে এই ব্যাপারে অভিযোগ করি। গিয়ে রিসেপশনে গিয়ে ম্যানেজারকে সব বললাম। তিনি আশ্বস্ত করে বললেন, আপনারা চিন্তা করবেন না, আমরা সিকিউরিটি বাড়িয়ে দেব। কিন্তু সন্ধ্যায় যখন আমরা হোটেলের রেস্তোরাঁও খেতে বসেছি, তখন আবার সেই একই লোককে দেখলাম। সে আমাদের টেবিল থেকে একটু দূরে বসে মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে। প্রিয়া আমার হাত চেপে ধরল। মা, ওই যে লোকটা, ওই যে আমাদের ফলো করছে। আমি ভয় পেয়ে গেলাম। এই প্রথম জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি ম্যানেজারকে ডাকলাম। কিন্তু ততক্ষণে লোকটা উধাও। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। প্রিয়াও আমার পাশে আঁকড়ে শুয়ে থাকল। সকালে উঠে আমরা রাজস্থানের বিখ্যাত আমের দুর্গ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। আমের দুর্গে পৌঁছে আমরা গাইডের সাথে দুর্গ ঘুরতে শুরু করলাম। প্রিয়া ইতিহাস খুব পছন্দ করে, তাই গাইডের প্রতিটি কথা মন দিয়ে শুনছিল। হঠাৎ একটা সরু গলিতে গিয়ে গাইড থমকে দাঁড়াল। এই গলিটার একটা রহস্যময় ইতিহাস আছে, গাইড বলল। বলা হয় এই গলিতে একটা গুপ্ত কক্ষ আছে যেখানে রাজা মান সিংহ তার গুপ্ত সম্পদ লুকিয়ে রেখেছিলেন। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, সত্যি? আমরা কি সেটা দেখতে পারি? গাইড হাসল। অনেকেই খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউ পায়নি। তবে স্থানীয় মানুষদের বিশ্বাস, যে ব্যক্তি খাঁটি মনে খোঁজ করবে সে অবশ্যই পাবে। গাইড চলে যাওয়ার পর প্রিয়া আমাকে বলল, মা, আমার খুব ইচ্ছা করছে এই গুপ্ত কক্ষটা খুঁজে বের করতে। আমি হাসলাম। তা তো খুবই কঠিন কাজ, মা। তাও চেষ্টা করে দেখি না কেন?
আমার মনে হচ্ছে আমরা পারব। প্রিয়ার আগ্রহ দেখে আমিও রাজি হয়ে গেলাম। আমরা দেয়ালের গায়ে হাত দিয়ে ঠোকাঠুকি করতে শুরু করলাম। প্রায় 15 মিনিট পর প্রিয়া একটা জায়গায় হাত দিতেই একটা পাথর ভেতরের দিকে ঢুকে গেল। হঠাৎই দেয়ালের একটা অংশ সরে গিয়ে একটা গোপন পথ বের হল। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মা, আমরা সত্যিই পেয়ে গেছি, প্রিয়া খুশিতে চিৎকার করে উঠল। আমি একটু ভয় পেলাম। প্রিয়া, আমাদের হয়তো ভেতরে যাওয়া উচিত নয় গো। কিন্তু প্রিয়া আমার হাত ধরে বলল, প্লিজ মা, একটুখানি দেখি। আমার সারা জীবনের স্বপ্ন এমন একটা অ্যাডভেঞ্চার গু। অনেক ভেবে আমি রাজি হলাম। আমাদের মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে আমরা গোপন পথে ঢুকলাম। ভেতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছলাম। কক্ষটার দেয়ালে অনেক প্রাচীন চিত্র আঁকা। আর মাঝখানে একটা পাথরের বেদি, তার উপর একটা সোনার বাক্স। ওয়াও, প্রিয়া বিস্ময়ে বলল। মা, আমরা সত্যি সত্যি রাজার গুপ্ত কক্ষ খুঁজে পেয়েছি। আমিও অবাক হয়ে চারদিক দেখছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গলার আওয়াজ শুনলাম। ভেরি ইমপ্রেসিভ। আমরা দুজনেই চমকে পিছু ফিরে তাকালাম। সেই একই লোক যে আমাদের ফলো করছিল। আমি প্রিয়াকে আমার পেছনে লুকানোর চেষ্টা করলাম। আপনি কে? আপনি আমাদের পিছু পিছু কেন আসছেন? লোকটা হাসল। আমার নাম সন্দীপ মিশ্র। আমি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের একজন গবেষক। আমি তবুও সন্দিহান রইলাম। প্রমাণ কি? তিনি তার পকেট থেকে একটা আইডি কার্ড বের করে দেখালেন। আমি গত 6 মাস ধরে এই গুপ্ত কক্ষের সন্ধান করছিলাম। আপনারা যখন হোটেলে এসেছেন তখন থেকে আমি বুঝেছিলাম যে আপনাদের মধ্যে কিছু বিশেষত্ব আছে গি। প্রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কী রকম বিশেষত্ব? আপনার মা এবং আপনার মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি আছে। শুধুমাত্র সেই শক্তিসম্পন্ন মানুষেরাই এই গুপ্ত কক্ষের রহস্য উন্মোচন করতে পারে কি? আমি তখনও সন্দিহান। তার মানে আপনি আমাদের ব্যবহার করতে চেয়েছেন? না, মিশ্র বললেন। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে আপনারা সত্যিই এই কক্ষ খুঁজে পাবেন। এবং আপনারা পেরেছেন। তিনি সোনার বাক্সটার দিকে তাকিয়ে বললেন, এই বাক্সে রাজা মান সিংহর ব্যক্তিগত দিনলিপি আছে। এটা আমাদের ইতিহাসের জন্য অমূল্য গু। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, আমরা কি দেখতে পারি? মিশ্র বাক্সটা খুললেন। ভেতরে কয়েকটা পুরনো পাণ্ডুলিপি, কিছু সোনার মুদ্রা আর কয়েকটা মূল্যবান পাথর। এগুলো জাতীয় জাদুঘরে রাখা হবে, তিনি বললেন। কিন্তু আপনাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আপনাদের একটা পুরস্কার দেবে গি। আমরা সেখান থেকে বের হয়ে এলাম। মিশ্র আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিলেন। সেই রাতে প্রিয়া খুব উৎসাহিত ছিল। মা, আমরা যা করেছি সেটা কি সত্যিই বিশ্বাস করা যায়? আমরা একটা 500 বছরের পুরনো রহস্য সমাধান করেছি। আমিও অবিশ্বাস্য মনে হচ্ছিল সবকিছু। কিন্তু হাতে মিশ্রের দেওয়া সার্টিফিকেট দেখে বুঝলাম সব সত্যি। পরের দিন আমরা জয়পুরের আরও কিছু জায়গা ঘুরে দেখলাম। হাওয়া মহল, জলমহল আর সিটি প্যালেস। কিন্তু সব জায়গাতেই মনে পড়ছিল গতকালের ঘটনা। দুদিন পর যখন আমরা ঢাকা ফিরলাম, রাজীব আর অর্জুন আমাদের বিমানবন্দরে নিতে এসেছিল। অর্জুনের জ্বর ততক্ষণে একদম ভালো হয়ে গেছে। বাড়ি ফিরে সবাইকে আমাদের অ্যাডভেঞ্চারের কথা বললাম। রাজীব আর অর্জুন দুজনেই অবিশ্বাস্য চোখে আমাদের দেখল। তোমরা সত্যি বলছ? রাজীব জিজ্ঞেস করল। আমি সার্টিফিকেটটা তাকে দেখালাম। এই যে প্রমাণগু। অর্জুন বলল, আম্মু, তোমরা তো হিরো হয়ে গেছ। পুরো বাংলাদেশে এই খবর ছড়িয়ে যাবে গু। সত্যিই কয়েকদিন পর বিভিন্ন পত্রিকায় আমাদের গল্প প্রকাশিত হল। বাংলাদেশি মামে জয়পুরে 500 বছরের পুরনো রহস্য সমাধান করলেন, কি এমন শিরোনাম। 1 সপ্তাহ পর মিশ্র ঢাকায় এলেন আমাদের সাথে দেখা করতে। তিনি জানালেন যে ভারত সরকার আমাদের একটা বিশেষ সম্মাননা দিতে চায়। আপনারা ভারতের ইতিহাস গবেষণায় অমূল্য অবদান রেখেছেন, তিনি বললেন। আগামী মাসে দিল্লিতে একটা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে গি। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? আমরা দিল্লি যেতে পারব? এভাবে আমাদের একটা সাধারণ পারিবারিক ছুটির দিন পরিণত হল জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দিল্লি থেকে ফিরে আসার পর আমাদের জীবনে আরও অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছে। প্রিয়া এই ঘটনার পর থেকে ইতিহাস আর প্রত্নতত্ত্বে খুব আগ্রহী হয়ে উঠেছে। সে ঠিক করেছে বড় হয়ে মিশ্রের মতো একজন প্রত্নতাত্ত্বিক হবে। অর্জুনও আমাদের এই অ্যাডভেঞ্চার শুনে খুব অনুপ্রাণিত হয়েছে।
সে বলেছে পরের বার যেন অবশ্যই তাকেও সাথে নিয়ে যাই। রাজীব বলেছে, মালিনী, তোমার মতো সাহসী স্ত্রী পেয়ে আমি গর্বিত। তুমি প্রমাণ করেছ যে সাধারণ গৃহিণীরাও অসাধারণ কাজ করতে পারে। আমি হাসি। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। প্রিয়ার সাহস আর কৌতূহল না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এখন আমরা পরিকল্পনা করছি পরের বছর রাজস্থানের আরও কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখার। হয়তো আরও কিছু রহস্য খুঁজে পাব। আমার মনে হয় জীবনে অ্যাডভেঞ্চার খোঁজার জন্য দূরে যেতে হয় না। সাহস আর কৌতূহল থাকলে যে কোনো জায়গায় রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করা সম্ভব। এই গল্পটা শেষ করার আগে আরেকটা বিষয় বলতে চাই। মিশ্র আমাদের বলেছিলেন যে আমাদের মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি আছে। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে বুঝেছি এটা হয়তো আমাদের মামের মধ্যকার গভীর বন্ধন। যখন আমরা একসাথে কোনো কিছু করার ইচ্ছা করি তখন সেটা সফল হয়ে যায়। প্রিয়া প্রায় বলে, মা, আমাদের এই বিশেষ শক্তি দিয়ে আমরা আরও মানুষের উপকার করতে পারি। আমি তার কথায় সায় দিয়েছি। আমরা ঠিক করেছি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে কাজ করব, বিশেষ করে দরিদ্র মেয়েদের শিক্ষার জন্য। এভাবে জয়পুরের সেই অ্যাডভেঞ্চার আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা শুধু একটা রহস্য সমাধান করিনি, খুঁজে পেয়েছি আমাদের জীবনের নতুন উদ্দেশ্য। রাতে যখন প্রিয়ার সাথে এই গল্পটা নিয়ে কথা বলি তখন দুজনেই হাসি। কে জানত সেই বৃষ্টির দিনে অর্জুনের জ্বরে পড়া আমাদের জন্য এমন একটা সুন্দর অভিজ্ঞতা এনে দেবে। প্রিয়া বলে, মা, আমার মনে হয় এটা সব ভাগ্যের খেলা ছিল। আমরা ঠিক সময়ে ঠিক জায়গা ছিলাম। হয়তো তাই। কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আমরা যদি সেদিন সাহস না দেখাতাম তাহলে এই অভিজ্ঞতা কখনোই পেতাম না। দিল্লি থেকে ফিরে আসার পর আমাদের পাড়ার সবাই আমাদের নিয়ে গর্ব করতে শুরু করল। কিন্তু এর মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি বাজার থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। তার চেহারায় একটা রহস্যময়তা ছিল। আপনি মালিনী দেব? তিনি জিজ্ঞেস করলেন। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার নাম প্রফেসর হরিহর চট্টোপাধ্যায়। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করি। আপনাদের জয়পুরের ঘটনার কথা শুনেছি। আমি তাকে ভেতরে আসার অনুরোধ জানালাম। প্রিয়া স্কুল থেকে ফিরে এসে প্রফেসর সাহেবকে দেখে খুব উৎসাহিত হল। প্রফেসর চট্টোপাধ্যায় বললেন, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে এসেছি। বাংলাদেশে কয়েকটি প্রাচীন স্থাপনার রহস্য আজও অমীমাংসিত রয়েছে। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের গবেষণা দলে যোগ দিতে পারেন। প্রিয়া তৎক্ষণাৎ বলল, আমি রাজি। কিন্তু আমি একটু দ্বিধায় পড়লাম। প্রফেসর সাহেব, আমি তো একজন সাধারণ গৃহিণী। আমার কি এই কাজের যোগ্যতা আছে? তিনি হাসলেন। মিসেস দেব, যোগ্যতা শুধু ডিগ্রিতে থাকে না। আপনার মধ্যে যে সজ্ঞা আর সাহস আছে সেটাই সবচেয়ে বড় যোগ্যতা। রাজীব অফিস থেকে এসে এই কথোপকথন শুনল। সে বলল, প্রফেসর সাহেব, আমি আমার পরিবারকে সমর্থন করব। কিন্তু নিরাপত্তার ব্যাপারে কি ব্যবস্থা থাকবে? অবশ্যই। আমাদের প্রতিটি অভিযানে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা থাকেন। আপনারা চিন্তা করবেন না। প্রফেসর সাহেব আরও বললেন, প্রথম কাজটা হবে সোনারগাঁয়ের পানাম নগরে। সেখানে কয়েকটি ভবনের নিচে গুপ্ত কক্ষ আছে বলে ধারণা করা হয়। পানাম নগর। আমি ছোটবেলা থেকে এই জায়গার কথা শুনে এসেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। অর্জুন বলল, আম্মু, এবার আমিও যাব। প্রফেসর চট্টোপাধ্যায় রাজি হলেন। তোমার বয়সী ছেলেমেয়েরা এই কাজে খুবই উৎসাহী হয়। তুমিও আসতে পারো। এভাবে ঠিক হলো পরের সপ্তাহে আমরা সোনারগাঁ যাব। সোনারগাঁ যাওয়ার আগের রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। মনে নানা প্রশ্ন আসছিল। আমি কি সত্যিই এই কাজের উপযুক্ত? জয়পুরের ঘটনা কি শুধুই কাকতালীয় ছিল? পরের দিন সকালে যখন পানাম নগরে পৌঁছলাম দেখলাম প্রফেসর সাহেবের সাথে আরও ৩ জন গবেষক আছেন। তারা সবাই আমাদের খুব উষ্ণভাবে অভিজাত জানালেন। পানাম নগরের ধ্বংসাবশেষ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর স্থাপত্য! এক সময় এখানে কত মানুষের জীবনযাত্রা ছিল। প্রিয়া আর অর্জুন দুজনেই খুব উৎসাহিত। তারা প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি খিলান খুঁটিয়ে দেখছিল। প্রফেসর সাহেব আমাদের একটি বিশেষ ভবনের সামনে নিয়ে গেলেন। এই ভবনটির নাম নীলকুঠি। ব্রিটিশ আমলে এখানে নীল চাষের ব্যবসা হতো। কিন্তু স্থানীয় মানুষদের বিশ্বাস, এই ভবনের নিচে একটা গোপন সুড়ঙ্গ আছে যেটা নদী পর্যন্ত বিস্তৃত। অর্জুন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিন্তু সেটা কেউ খুঁজে পায়নি?
অনেকেই চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আমাদের ধারণা এই সুড়ঙ্গ দিয়ে ব্রিটিশরা গোপনে সোনাদানা পাচার করত। আমরা ভবনের ভেতরে ঢুকলাম। ভেতরটা অনেকটা ফাঁকা, শুধু দেয়ালে কিছু পুরনো ছবি আর লেখালেখি। প্রিয়া একটা কোণে গিয়ে দেয়ালের গায়ে হাত বুলাতে শুরু করল। মা, এই জায়গাটা অন্যদের থেকে আলাদা মনে হচ্ছে গিয়ে। আমি তার কাছে গিয়ে দেখলাম, সত্যিই দেয়ালের সেই অংশটা একটু ভিন্ন রঙের। অর্জুন বলল, এটা হয়তো পরে সিমেন্ট দিয়ে বন্ধ করা গিয়ে। প্রফেসর সাহেব এসে দেখলেন, তোমাদের পর্যবেক্ষণ শক্তি চমৎকার। চলো আমাদের যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখি গু। প্রায় 1 ঘণ্টা বিভিন্ন যন্ত্র দিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেল যে দেয়ালের ওই অংশের পেছনে একটা ফাঁকা জায়গা আছে। আমাদের খুব সাবধানে এই দেয়াল ভাঙতে হবে, প্রফেসর সাহেব বললেন, যাতে ভেতরের কোনো ক্ষতি না হয় গে। প্রায় 2 ঘণ্টা কাজ করার পর দেয়ালে একটা ছোট ছিদ্র করা হল। টর্চলাইট দিয়ে ভেতরে দেখা গেল একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এই যে, প্রিয়া আনন্দে চিৎকার করে উঠল। আমরা আবার সফল হয়েছি। কিন্তু এবার প্রফেসর সাহেব সাবধানতার সাথে এগোতে বললেন। প্রথমে তিনি একা নিচে নেমে দেখে এলেন। তারপর আমাদের ডাকলেন। নিচে নেমে দেখি একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেয়ালে কিছু কিছু জায়গায় ইট পড়ে গেছে। এই সুড়ঙ্গ সত্যিই নদী পর্যন্ত বিস্তৃত, প্রফেসর সাহেব বললেন। কিন্তু আমাদের আজ আর এগোনো উচিত নয়। পরে আরও প্রস্তুতি নিয়ে আসব গো। আমরা উপরে উঠে এলাম। প্রফেসর সাহেব আমাদের ধন্যবাদ দিলেন। আপনারা সত্যিই অসাধারণ। দুবার দুটো গুরুত্বপূর্ণ আবিষ্কার। রাস্তায় ফিরে আসার সময় অর্জুন বলল, আম্মু, আমাদের পরিবার কি সত্যিই কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন? আমি হাসলাম। হয়তো আমাদের মধ্যে পর্যবেক্ষণ শক্তি ভালো। আর সবচেয়ে বড় কথা, আমরা একসাথে কাজ করি। প্রিয়া বলল, মা, আমার মনে হয় আমাদের আরও এমন কাজ করা উচিতকে। সত্যি বলতে আমিও এই কাজে ভালো লাগছিল। একটা নতুন জগতের দরজা খুলে গেছে আমাদের সামনে। সেই রাতে বাড়ি ফিরে রাজীবকে সব বললাম। সে বলল, মালিনী, তুমি যা করতে চাও আমি সমর্থন করব। কিন্তু নিরাপত্তার ব্যাপারে সাবধান থেকো গু। পরের সপ্তাহে প্রফেসর চট্টোপাধ্যায় আবার এলেন। এবার তিনি আমাদের আরও বড় একটা প্রজেক্টে যোগ দিতে বললেন। ময়নামতীতে একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আছে। সেখানে একটা প্রাচীন পুঁথি পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কি আগ্রহী? এবার আমি কোনো দ্বিধা করলাম না। হ্যাঁ, আমরা যাব। ময়নামতীর অভিযান আরও রোমাঞ্চকর হয়েছিল। সেখানে আমরা শুধু একটা প্রাচীন পাণ্ডুলিপিই পাইনি, পেয়েছিলাম কয়েকটা মূল্যবান ব্রোঞ্জ মূর্তিও। এভাবে গত 3 মাসে আমরা বাংলাদেশের 5টি প্রত্নতাত্ত্বিক স্থানে কাজ করেছি। প্রতিবারই কিছু না কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছি। এখন প্রিয়া আর অর্জুন দুজনেই ঠিক করেছে ভবিষ্যতে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে। আমি এখনও বিশ্বাস করতে পারি না যে একজন সাধারণ গৃহিণী এমন কাজ করতে পারে। কিন্তু আমি বুঝেছি যে মানুষের সম্ভাবনার কোনো সীমা নেই। প্রিয়া প্রায় বলে, মা, তুমি আমার আইডল। তুমি প্রমাণ করেছ যে বয়স আর পেশা কোনো বাধা নয়। আমি তাকে বলি, প্রিয়া, এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। আমাদের পুরো পরিবারের সাপোর্ট আর তোমাদের উৎসাহ আমাকে এগিয়ে নিয়ে গেছে গি। রাজীব এখন আর আপত্তি করে না আমাদের অভিযানে। বরং সে গর্ব করে সবাইকে বলে, আমার স্ত্রী একজন প্রত্নতাত্ত্বিক। আর সেই বৃষ্টির দিনের কথা, অর্জুনের সেই রোমান্টিক কথাবার্তা, সেটা এখন আমাদের পরিবারের একটা হাসির গল্প। অর্জুন নিজেই মাঝে মাঝে লজ্জা পায়। আম্মু, আমি তখন জ্বরে পাগল হয়ে গিয়েছিলাম, সে বলে। কিন্তু আমি জানি সেই দিনটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যদি আমি আর প্রিয়া একা জয়পুর না যেতাম, তাহলে হয়তো কখনোই এই নতুন জগতের সন্ধান পেতাম না। জীবন সত্যিই অদ্ভুত। কখন কোন ঘটনা আমাদের ভবিষ্যৎ বদলে দেয় তা কেউ জানে না। আমি এখন বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা। শুধু প্রয়োজন সেটাকে বের করে আনার সাহসের। আমাদের পরের অভিযান পরিকল্পিত হচ্ছে সুন্দরবনে। সেখানেও নাকি কিছু প্রাচীন ধ্বংসাবশেষ আছে। প্রিয়া আর অর্জুন এই নিয়ে খুবই উৎসাহিত। যাই হোক, এই গল্প আজকের মতো এখানেই শেষ। তবে আমাদের অ্যাডভেঞ্চার কিন্তু থেমে নেই। আরও অনেক রহস্য বাকি আছে সমাধান করার। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু।
আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল।
মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর Para
তাই না? আছে সেটাই আরামায় 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 তাই না? আছে সেটাই আরামায়
ভাই বাবা তাই না আছে সেটাই মারা 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 ভাই বাবা তাই না আছে সেটাই
মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই
মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই মারামারি বাবা তাই না আছে সেটাই
মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই
বারো তাই না আছে সেটাই বারা ভাই বারা 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 তাই না
হয় বাবা তাই না আছে সেটাই মারা 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 হয় বাবা তাই না আছে সেটাই
মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা তাই না আছে সেটাই মারা ভাই মারা